প্রেমে পড়েছিলাম দুইবার, একবার বই আর দ্বিতীয়বার এক নাম না জানা মানুষের। 2011 সালের কথা। আমার তখন সবেমাত্র এসএসসি শেষ। 3 মাসের বিশাল ছুটি পেয়েছি। এই 3 মাস ভালোভাবে কাটানোর জন্য অনেকগুলো লেখকের লিস্ট করে রেখেছিলাম। ভেবেছিলাম এক এক করে পড়ব সব, কিন্তু বাদ সাধলো ছোটো আমার পাঠানো পার্সেল। মামা লন্ডনে থাকতো তখন। বছরে 2বার বিশাল পার্সেল পাঠাতো। সেখানে সবার জন্যই কিছু না কিছু থাকতো। সেবারে আমার জন্য হলো একটা ল্যাপটপ। আসতো একটা ল্যাপটপ তখন খুব রেয়ার। কাজেই ল্যাপটপ হাতে পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম। একদিকে 3 মাসের ছুটি, আরেকদিকে নতুন ল্যাপটপ, একদম সোনাই সোহাগা যাকে বলে। 2011তেই ফেসবুক আইডি খুললাম, একদম কৌতূহলের বসে। বাসায় কেউই জানে না। সে সময় ফেসবুক চালানোটা মনে হতো বিশাল অপরাধের কিছু। তার উপর আমি মেয়ে। তখনের দৃষ্টিভঙ্গি এমন ছিল যে ভালো মেয়েরা ফেসবুক চালায়। এই কারণে ফেক অ্যাকাউন্ট খুললাম। নাম দিলাম দীপাবলির সাতকাহন। সবেমাত্র উপন্যাসটা শেষ করেছি। আমার চোখে মুখে তখন দীপাবলির ঘোর। স্বপ্নে জলপাইগুড়ি ঘুরে বেড়ায়, কলকাতা চষে বেড়ায়, আর বাস্তবে ঘাটে ফেসবুক। নতুন নেশা হয়ে গেল এই ফেসবুক। সাতকাহন মানে কি সেটা তখনও জানতাম না ভালো করে। ভেবেছিলাম সাতকাহন মানে 7টা কাহিনী, কিন্তু আসল অর্থটা জানালো সেই মানুষটা, যার নাম আমি জানি না, দেখতে কেমন জানি না, কোথায় থাকে তাও জানি না, কিন্তু ওই কাঁচা বয়সে এমনভাবে তার প্রেমে পড়ে গেলাম যে এই জীবনে আর কাউকে ভালো লাগবে না। মানুষটার ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল কালকুট, শুধু এতটুকুই। অদ্ভুত লেগেছিল। অ্যাকসেপ্ট করতেই তিনি নিজে থেকেই মেসেজ দিলেন। শুরুর দিকের কথাগুলো খুব স্পষ্ট মনে করতে পারে না এখন, কিন্তু যতটুকু মনে পড়ে আমার আইডির নাম নাকি ইউনিক লেগেছিল তার কাছে। এমনটা নাকি সচরাচর দেখা যায় না ফেসবুকে। সেই মানুষটার কাছেই জানলাম সাতকাহন অর্থ 7টা কাহিনী না, কাহন একটি পরিমাপের একক। এভাবে গুণ ভাগ করে বুঝিয়েছিলেন পুরোপুরি মনে নেই, কিন্তু সাতকাহনের শাব্দিক অর্থ তিনি করে দিলেন অপরিমাপযোগ্য। এই মানুষটা 2 দিনের মাথায় আমার ঘুম হরণ করে নিল। সারাটা রাত মেসেজে কথা বলতাম আমরা। আমার বয়স তখন ছিল ফেসবুকে দেয়া 18, মানুষটার বয়স ফেসবুকে দেয়া 21। বাস্তবে কত জানি না, আমি সদ্য এসএসসি পাস করা কিশোর। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ। ওনার সম্পর্কে শুধু এতটুকুই জানতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ 3rd ইয়ার, আর কিছু না। আমি তার চেহারা দেখিনি, নাম জানি না, শুধু জানি একটা শব্দ, কালকুট। পরে উনি বলেছিলেন কালকুট শব্দ অর্থ বিষ। সেই কালকুট আমি পান করেছিলাম 2011 সালে। আজও আমার পুরো শরীর কালকুটে নীল হয়ে আছে। আমাদের প্রেম হওয়ার কথা ছিল না, যদিও আমরা রাত জেগে অনেক গল্প করতাম, কিন্তু আমাদের নিজস্ব কোনো অনুভূতি ছিল না সেসব গল্পে। আমরা কেউ নিজেদের গল্প করতাম না। সদ্য এসএসসি পাস করা একটা মেয়েকে উনি পরিচয় করে দিয়েছিলেন চার্লস বুকোস্কির সাথে, বুদ্ধদেবের সাথে, শক্তি চট্টোপাধ্যায়ের সাথে, কাফকার সাথে, নেরুদার সাথে, লিওনার্ড কোহেনের সাথে, বব ডিলানের সাথে, রবার্ট ফ্রস্টের সাথে, মন খারাপের সব কবিতার সাথে। আমি ভেবেছিলাম উপন্যাস আমার সবচেয়ে প্রিয়, কিন্তু উনি আমাকে অদৃশ্য আঙুল ছুঁয়ে নিয়ে গেলেন কবিতার রাজ্যে। কিসব মন খারাপ করা কবিতা পড়াতেন। আমাকে প্রায়ই বলতেন, জানো দীপা, কবিতার সবচেয়ে সুন্দর নাম কবিতা। আমি বুঝতাম না ভালো করে, উনি বোঝাতেন। ইংরেজিতে কবিতাকে বলে পোয়েট্রি, উর্দুতে শায়েরি, আরবিতে আশির, জার্মানে গেদিখট, রাশিয়ানে ভোরেনিয়া, চাইনিজে শি। কি অদ্ভুত নাম, তাই না? তোমার বুকের ভিতর ঝড়, তোমার বুকের ভিতর ধুধু শূন্যতা, তোমার বুক যুদ্ধাহত রক্তাক্ত ময়দান, তুমি এসবের প্রতিফলন ঘটাবে যেখানে। সেটার নাম যদি পোয়েট্রি হয়, গেদিখট হয়, তাহলে ভালো লাগবে। কিন্তু বাংলা ভাষায় দেখো, আমরা একে বলি কবিতা। কি সুন্দর, তাই না? তার সাথে আমার কথোপকথন এগোতো, আর আমরা মধ্যরাতে ভোর উঠতো 101টা নক্ষত্রে। উনি আমাকে বলতেন, দীপা জানো, নক্ষত্রেরও মৃত্যু হয়। আমি হেসে বলি, জানি তো, জীবনানন্দ দাশ তো বলেই গেছেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। উনি সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন, ওহো, কবিতায় নয় দীপা, সত্যি সত্যি নক্ষত্র মরে যায়। সুপারনোভা মরে গেলে প্রচণ্ড বিকিরণ ছড়ায়, পৃথিবী থেকেও দেখা যায় সেটা। কিন্তু মজার ব্যাপার হলো, সে আলো পৃথিবীতে আসতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। কখনো যদি দেখো রাতের আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে গেছে, তাহলে বুঝবে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে কোনো একটা নক্ষত্রের মৃত্যু ঘটেছে। সেদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে পড়বে তোমার। প্রতি রাতে আমাদের গল্প হতো। রাশিয়ান কোনো কবি, কোনো লেখক, কোনো বই, ইতিহাস, দর্শন, রাজনীতি, সব কিছু নিয়েই কথা বলতাম আমরা।
আমার প্রথম প্রেম ছিল বই। ওনার সাথে পরিচয়, এরপরে আমার সেই প্রেম আরও শক্ত হলো। কিন্তু এবার বইয়ের প্রতি নিখাত টান থেকে নয়, বরং তার সাথে প্রত্যেকটা কথা আমাকে বইয়ের দিকে ফিরতে বাধ্য করত। এত সুন্দর করে গল্প করতে পারতেন উনি, এই গল্পের মায়া আমাকে তার প্রেমে ফেললো। আমার বয়সটা তখন কাঁচা, কিন্তু আমি জানি যে কোনো বয়সের কেউই তার সাথে একবার কথা বললেই তার প্রেমে পড়তে বাধ্য। আমার দ্বিতীয় প্রেম হলেন সেই মানুষটা, কিন্তু এই মানুষটাও যে আমার প্রেমে পড়ে যাবেন এমনটা কখনো ভাবিনি আমি। কিন্তু সেটাই হলো, আমরা দুজন তীব্রভাবে দুজনের প্রেমে পড়ে গেলাম। আমি তার চেহারা দেখি না, নাম জানি না, মানুষটা আমাকে ডাকেন দীপা বলে। তাকে বলতে ইতস্ত করি যে আমার নাম দীপা না, আমার নাম খুব সেকেলে চামেলি। পাছে আমার নাম চামেলি জেনে উনি আগ্রহ হারিয়ে ফেলুক, তবু একদিন খুব দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনার প্রিয় ফুল কোনটা? তিনি খুব চালাকি করে উত্তর দিয়েছিলেন, আমার প্রিয় ফুল দীপা। কেঁপে উঠেছিলাম অজানা এক অনুভূতিতে। জিজ্ঞেস করেছিলাম, চামেলি ফুল কেমন লাগে আপনার? উনি বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে দুঃখী ফুল হলো চামেলি। বর্ণহীন, হালকা সুগন্ধ, টুপ করে মাটির বুকে মুখ গুজে পড়ে থাকে। কবিতার যদি চেহারা থাকতো তাহলে তা দেখতে হতো চামেলি ফুলের মতো। শুনে আমার হৃদয় ভরে ওঠে ভালোবাসায়। বলতে ইচ্ছে করে, আমি সেই কবিতা, আমি সেই চামেলি। আপনি মাটি হয়ে আমার জন্য বুক পেতে থাকবেন। বলা হয়ে ওঠে না যে আমার বয়স 18 না, আমি সবে 16 পার করেছি। বলা হয়ে ওঠে না আমি এসএসসি দিয়ে কলেজে উঠলাম। সময় গড়ায়, দুটি মানুষ কেউ কাউকে না দেখে ভালোবেসে যেতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা বিকেলের একটা নদী। তুমি ময়ূরাক্ষী নদীর নাম শুনেছ? আমি হ্যাঁ বলি। উনি বলেন, হিমুর ছিল ময়ূরাক্ষী নদী, আমার আছে চিত্রা নদী। চিত্রা নদীর পাশে বসে তোমাকে আমি আমার লেখা গান শোনাবো। আমি কল্পনায় চিত্রা নদীর ছবি আঁকি। 2011 পেরিয়ে 2012 আসে। দিনটা এখনো মনে আছে, ফেব্রুয়ারি 29 তারিখ। উনি আমাকে বলেছিলেন, পরের 29 ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। ছোট্ট একটা রুম হবে আমাদের, একটা বুকশেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের। তারপর যে কথাটা বলেছিলেন সেটা শুনে লজ্জায় কান গরম হয়ে গিয়েছিল আমার। আমাদের কাল্পনিক সংসার চলছিল। আমি ততদিনে পূর্ণেন্দু পত্রী পড়তে শিখে গেছি। আমি তাকে ডাকি শুভঙ্কর আর তিনি আমাকে নন্দিনী। আমি কৃত্রিম ডাক দেখিয়ে টাইপ করি, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। ওপাশ থেকে রিপ্লাই আসে, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমি লজ্জায় ল্যাপটপ বন্ধ করে রাখি। আমাদের দেখা করার কথা চলছিল। আমাদের বাসাটা পুরানা পল্টনে, আর শুভঙ্কর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। দেখা করার দিনক্ষণ ঠিক করা হচ্ছিল। আমাদের প্রথম দেখা স্মরণীয় হতে হবে, আকাশ মেঘলা থাকতে হবে, যেন আমাদের দেখা হওয়া মাত্রই ঝুম বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজে দুজন হাঁটবো বেইলি রোড, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফোলার রোড। দুজনের চুল থেকে টপ টপ করে পানি পড়বে। তারপর শুভঙ্কর আমার চুলের পানি ঝেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে আবৃত্তি করবে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘন বর্ষায়। কিন্তু তার কিচ্ছু হলো না। এক রাতে বাবা আমার ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেললো। ভাঙবে নাই বা কেন? ওই বয়সী একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিনরাত ল্যাপটপের সামনে বসে থাকে, কটাকট করে টাইপ করে, রহস্যময় ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে, রাতে ঘুমায় না। এসব লক্ষণ বাবা মা বুঝবে না? কয়েকদিন পর মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম আমার ফেসবুক লগ ইন করার, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি। মনে করার চেষ্টা করলাম, কতভাবে মনে হলো না, এবং আমি বুঝে ফেললাম শুভঙ্করকে হারিয়ে ফেলেছি আমি। এরপর শুভঙ্করের সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল। 1.5 বছরের পরিচয়, 6 মাসের প্রেম। প্রেমের কোনো ইতি টানাটানি আমরা কেউ কারো হৃদয় ভাঙিনি, ঝগড়া করে মান অভিমান করিনি, কিন্তু আমাদের প্রেম থমকে গেল যেন একটা রেলগাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে মাঝপথে থেমে গেছে। কোনোভাবেই পারিনি শুভঙ্করের সাথে যোগাযোগ করতে। শুধু বারবার মনে হতো, শুভঙ্কর জানে না কেন তার নন্দিনী যোগাযোগ বন্ধ করে দিল। সে জানে না কেন তার দীপাবলির সাতকাহন থেমে আছে। এটা ভেবে কষ্ট আরও বেশি পেতাম। কলেজ ফাঁকি দিয়ে ছুটে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা বিভাগে। কেউ বুঝতো না কেন কলেজ ড্রেস পড়ুয়া একটা মেয়ে ভার্সিটির বারান্দায় ঘুরঘুর করছে, ক্লাসরুমে উকি দিচ্ছে। প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতাম ফুলার রোডে, ভিসি চত্বরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। কেউ একটু কৌতূহলী চোখে তাকালে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম, আপনি কি জানেন
জার্মান ভাষায় কবিতাকে কি বলে? ভার্সিটির প্রায় অর্ধেক ছাত্রছাত্রী জেনে গেল নীল সাদা ইউনিফর্ম পরা একটা মেয়ে সবাইকে কবিতার কথা জিজ্ঞেস করছে, তবু শুভঙ্করকে খুঁজে পাইনি আমি। এরপর খুব জেদি হলাম পড়াশোনায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ভার্সিটিতে এসে প্রথম একটা নিজের ফোন হলো, আসল ফেসবুক অ্যাকাউন্ট হলো একটা। হাজারবার কালকুট লিখে সার্চ করেছি, কিন্তু পাইনি আমার কালকুটকে। যেন এক পাহাড় সম অভিমান বুকে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছে। ভার্সিটিতে আসার পর কালকুটকে খোঁজার চেষ্টা আবারও শুরু করেছিলাম। ওর কথা শুনে মনে হতো ও থিয়েটার করতো, আমি ডাবের নাট্য সংসদে যোগ দিলাম। ওর যুক্তিতর্কের উপস্থাপনা দেখে আমার মনে হতো ও বিতর্ক করতো, আমি বিতর্ক সংসদে যোগ দিলাম। ওর চিন্তাধারা মনে হতো বামপন্থী, আমি ধীরে ধীরে বাম রাজনীতির সাথেও জড়িয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, কোনোভাবে যদি ওর কোনো খোঁজ পাই। আমি বাংলা বিভাগে নিয়মিত যাতায়াত করতাম, যদিও ততদিনে কালকুটের অনার্স মাস্টার্স শেষ হওয়ার কথা। তবু মনে ক্ষীণ আশা ছিল, যদি কোনো খুঁজে পাইনি খুঁজে। 7টা বছর অপেক্ষা করেছি। 7 বছরে আমার কলেজ শেষ, অনার্স শেষ, মাস্টার্সও শেষ। বেসরকারি একটা কলেজে ঢুকেছি লেকচারার হিসেবে। বাড়ি থেকে বিয়ের তোড়জোড় করছে, কিন্তু পাত্র পছন্দ হচ্ছে না আমার। হবে কি করে? শুভঙ্কর যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে, ওর ধারে কাছেও তো কাউকে পায় না। অথবা হয়তো খুঁজিনি। একের পর এক পাত্র রিজেক্ট করতে থাকলাম, কারণ একটাই, ওদের মধ্যে কেউ জানতো না কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি, কেউ জানতো না কোন ফুল কবিতার মতো বিষণ্ণ, কেউ জানতো না নক্ষত্রের মৃত্যু হলে কি হয়। কেক কাটা হবে, সমস্ত লাইট নিভে গেল, জ্বলে উঠলো অনেকগুলো মোমবাতি। সেই মোমের আলোয় আমি দেখলাম চোখ দুটো, আগুনের প্রতিফলন দেখা যাচ্ছে 200 চোখের মণিতে। কি ছিল ওই চোখে কে জানে, আমি চোখ ফেরাতে পারিনি। চোখাচোখি হয়ে গেল, সেই চোখ দুটো তাকিয়ে রইল আমার দিকে এক দৃষ্টি। বুকটা ধক করে উঠলো আমার, অনেক দিন পর। আর অজান্তেই মুখ দিয়ে বের হয়ে এলো একটা শব্দ, কালকুট। না, কালকুটের চেহারা আমি দেখিনি কোনোদিন। ওর চোখ কেমন আমি জানি না। যে মানুষটির চোখের দিকে আমি সেই সন্ধ্যায় তাকিয়েছিলাম, সেই মানুষটার নাম মুনিম। মাথা ভর্তি কুকড়া চুল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, মুখ ভর্তি দাড়ি গোঁফ, আর ঠোঁটের কোণায় একটা হাসি। মানুষটির সাথে আমার কথা হয়নি সেদিন, কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছা করছিল এই মুনিমই আমার কালকুট। তারও অনেক পরে একদিন আবার বিয়ের প্রস্তাব এলো একটা। পাত্র আর কেউই নয়, মুনিম নামের মানুষটা। আমাদের কথা বলতে দেওয়া হলো আলাদা করে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি জিজ্ঞেস করলেন, চামেলি, বলো তো পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ ফুল কোনটা? আমি চমকে উঠে তাকালাম তার দিকে পূর্ণ দৃষ্টিতে। মানুষটা হাসছে, মনে হলো এই হাসি আমার চিরচেনা। হঠাৎ আমার স্পন্দন থেমে গেল কিছুক্ষণের জন্য, চোখ ভর্তি হয়ে গেল জলে। আমি যন্ত্রের মতো বললাম, পৃথিবীর সবচেয়ে মন খারাপ করা ফুল হলো চামেলি। বিষণ্ণ কবিতার মতো একরাশ দুঃখ বুকে নিয়ে যে মাটির বুকে ঝরে পড়ে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি বলো তো? হঠাৎ আমি দেখলাম আমি কাঁদছি, কথা বলতে পারছি না। মুনিম একটু হেসে আমার মাথায় হাত রাখলেন। আমি তখন পাগলের মতো বলে যাচ্ছি, আমি আপনাকে অনেক খুঁজেছি কালকুট, কোথাও খুঁজে পাইনি। আমার ল্যাপটপ ভেঙে ফেলেছিল বাবা, আমি আমার আইডির পাসওয়ার্ডও মনে রাখিনি, আমি পারিনি আপনার সাথে যোগাযোগ করতে। আরও কতক্ষণ এক নাগাড়ে বলে গেলাম সব, কিভাবে খুঁজেছি, কতদিন কোথায় বসে থেকেছি সবটা। মনিমা আমার হাত ধরে চুপচাপ পুরোটা শুনে গেছে। আমার সব কথা শেষ হলেও চুপ করে থাকলেন তিনি। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি এসে গেছি তো, এখন সব ঠিক হয়ে যাবে। 2020-এর শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বিয়ে হলো আমাদের। বাইরে প্রবল বৃষ্টি, কারেন্ট চলে গেছে, মোম জ্বালানো হয়েছে 2-1টা। সেই মোমের আলোয় আমি কবুল বলে রেজিস্ট্রি খাতায় সই করে চিরদিনের জন্য মুনিমের হয়ে গেলাম। কি রূপকথার মতো সব কিছু। বাসর রাতে সারা রাত গল্প করেছি আমরা, কিন্তু অবাক হয়ে দেখলাম যে মানুষটা মেসেজ এত বকবক করতো, সে বাস্তব জীবনে খুব চুপচাপ। আমিই বলে যাচ্ছি সব। আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে খুঁজে পেলেন আমাকে। মুনিমা আমার চুলে মুখ ডুবিয়ে উত্তর দিল, যেদিন আকাশ ভর্তি তারা থাকবে, যে রাতে আমাদের কারো কোনো দীর্ঘশ্বাস থাকবে না, সেদিন তোমাকে সব বলবো। এরপর পার হয়ে গেছে অনেক দিন, মুনিম কিছুই বলেনি আমাকে। আমার মাঝে মাঝে মনে হয় মুনিমকে আমি যতটা হৃদয়ে ধারণ করেছিলাম, ততটা হয়তো ও করতে পারেনি। ওর সাথে প্রত্যেকটা স্মৃতি এখনও আমার কাছে জীবন্ত, অথচ ও ভুলে গেছে অনেক কিছুই। হুটহাট করে মাঝরাতে জিজ্ঞেস করে বসে, বলো না চামেলি, আমরা কোথায় দেখা করতে চেয়েছিলাম?
তোমাকে কি রঙের শাড়ি পরতে বলেছিলাম? তোমাকে কি আমার ছোটবেলার গল্প করেছিলাম? বিয়ের পর আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আমার অভিমান হয় কেন এসব মনে রাখিনি। কিন্তু 7-8 বছর তো কম সময় নয়, ভুলে যাওয়াটাও স্বাভাবিক। এই ভুলে যাওয়াটার স্বভাবটা বাদে মুনিমের তো আর কোনো দিকে কমতি নেই। এত ভালোবাসায় ভরিয়ে রেখেছে ও আমাকে, এত যত্ন আমাকে কেউ কোনোদিন করেনি। 7-8 বছর আগের মধ্যরাতে যেমন কালকুটের সাথে কথা বলে আমার রাত ভরে উঠতে 101টা নক্ষত্রে, এখন সবগুলো নক্ষত্রে যেন আমার ছোট্ট ঘরটায়। 2 রুমে ছোট্ট ফ্ল্যাট, একটা বড় ব্যালকনিতে একটা রকিং চেয়ার, দুজন অফিস শেষ করে ফিরি একই বাড়িতে একই রুমে একটা বুকশেলফ ভর্তি বই, একটা ওক কাঠের টেবিল, 2টো মাটির চেয়ার আর একটা বিছানা। আমাদের ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলাম তার প্রত্যেকটা ও পূরণ করেছে। আমার শূন্য হৃদয় ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল। মুনিম শ্রাবণের বৃষ্টি হয়ে এসেছে সেই তৃষ্ণা মেটাতে। সব কিছু সুন্দর চলছিল। মাঝে মাঝে আমি জোর করি, বলবে না আমাকে কীভাবে খুঁজে পেয়েছো? মুনিম এড়িয়ে যায়। আমি বুঝি ও দিনক্ষণ ঠিক করে এরপর বলবে। এরপর এলো সেই সময়টা, এক রাতে প্রবল আদর শেষে আমাকে বুকের সাথে চেপে নিয়ে ও বলল, চামেলি, একটা মিথ্যা কথা বলেছি তোমাকে। আমি তোমার কালকুট নই, আমি শুভঙ্কর নই, কখনোই ছিলাম না। আমি শুধু মুনিম। আমি হেসে এড়িয়ে দিই, কিন্তু ও আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ে। আমাকে শোনায় সবটা, বলে কিভাবে খুঁজে পেয়েছে আমাকে। সেদিনের চোখাচোখির পর আমাকে ভালো লেগে যায় তাই বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি তরিতাহতের মতো স্থির হয়ে যাই। চোখ ভর্তি জল নিয়ে জিজ্ঞেস করি, কেন তাহলে কালকুট সাজার নাটক করেছিল? মনে মধ্যে দেয়, নাটক করিনি চামেলি, আমি শুধু খোঁজ নিয়েছিলাম তোমার ব্যাপারে। তোমার বাবা মা ভাইয়ের সাথে কথা বলেছে আগে, তারা আমাকে জানিয়েছে তুমি এর আগে সব পাত্রকে ফিরিয়ে দিয়েছো, কারণ ওরা তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। সবাইকে একই ধরনের প্রশ্ন করতে তুমি। তোমার বাবা মা আমাকে পছন্দ করেছিল, তারা চেয়েছিল যেন এবারে অন্তত তুমি আর না করতে না পারো। তাই আগে থেকে আমাকে বলে রেখেছিল সব। আমি তো জানতাম না তোমার এই কাহিনী। আমি শুধু ভেবেছিলাম তুমি আমাকে প্রশ্ন করার আগে আমি তোমাকে এইসব প্রশ্ন করে ভরকে দেব। কিন্তু তুমি আমাকে কালকুট ভেবে নিলে, একা একাই বলে গেলে সব, আমাকে কোনো কথা বলতে দাওনি। আমার শুধু দেখেছিলাম জাহাজ ডুবে এক নাবিক আমাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরেছে। আমি কিভাবে তার বিশ্বাসটা ভাঙতাম বলো? আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। আমি চাইনি তোমাকে হারাতে, তাই তুমি যেভাবে খুশি থাকতে চেয়েছিলে সেটাই করেছি। কাঁদবে না চামেলি, আমার দিকে তাকাও, দেখো আমি কালকুট নই, কিন্তু তোমার মনে কালকুটের যে স্কেচটা ছিল তার বাস্তব প্রতিচ্ছবি আমি। কালকুট কোনো মানুষ নয়, কালকুট একটা চরিত্র যে হারিয়ে গেছে। তবুও আমি তোমাকে কথা দিচ্ছি, যদি সত্যি ও থেকে থাকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করব। এই চামেলি, তুমিও তো ভালোবাসো আমাকে, পারবে না এবারে সত্যিটা জেনে ভালোবাসতে? আমি পারিনি মুনিমকে আর সহজভাবে নিতে। অনেকদিন পার হয়ে গেছে, মুনিমের তুলনা হয় না। যেমন মানুষ সবাই চায় জীবনে, মুনিম তার থেকেও ভালো। খুব সুন্দর করে আবৃত্তি করে, চোখের দিকে তাকিয়ে কবিতা লিখে ফেলে, সহজ জিনিসটাও খুব সুন্দর করে তুলে ওর শৈল্পিকতা দিয়ে। কিন্তু তবু আমি পারি না ওকে পুরোপুরি মানতে। আমার হৃদয়ে একটা প্রতারণার কথা তৈরি হয়ে গেছে। মনিমের ভালোবাসায় আমাদের ছোট্ট ফ্ল্যাটটায় যে 101টা নক্ষত্র জ্বলে উঠেছিল, সব খসে পড়েছিল এক এক করে। আমি একদম চুপচাপ হয়ে গেলাম। এরপর ততদিনে বুঝতে পেরেছি কেন মনিম আমাকে একবারও দীপা বলে ডাকেনি। আমার কান্না আসে, আমি কান্না লুকিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করি। মুনিম বুঝে সবটা। প্রতি রাতে আমাকে বুকে নিয়ে শিশুর মতো ঘুম পাড়ায়, চুলে বিলি কেটে কেটে ছড়া বলে, মজার মজার গল্প করে। আমি মনকে বুঝাই, মুনিমেরই বা কী দোষ? আসলে যদি আমি জানতাম ও কালকুট না, তাহলে তো আমাদের বিয়েটা হতোই না। যদি না হতো তাহলে তো আমি জানতামই না সত্যিকারের ভালোবাসা কেমন। সত্যি সত্যি ব্যালকনিতে দাঁড়িয়ে মাটির কাপে চা খেতে কেমন লাগে। মুনিমের অকৃত্রিম ভালোবাসা আমাকে একটু একটু করে ভুলিয়ে দেয় সব ক্ষত। আমি আমার জীবনে আবার প্রেমে পড়ি। 27 বছরের জীবনে আমি প্রেম করেছিলাম দুবার, একবার বইয়ের, দ্বিতীয়বার নাম না জানা এক মানুষের। আমি আবার প্রেমে পড়লাম তৃতীয়বারের মতো, এবার এক জলজন্ত মানুষের। শ্রাবণ মাসের এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় তার সাথে আমার বিয়ে হয়েছে। তার নাম মুনিম, মাথা ভর্তি কুকড়া চুল, চোখে বাড়ি পাওয়ারের চশমা, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কবি কবি চেহারা। মন খারাপ হলে এই লোকটা গলার স্বর বাচ্চাদের মতো করে আমাকে সুকুমার রায়ের ছড়া শোনায়। আমি হেসে ফেলি, ভালোবেসে ফেলি আরেকবার। মুনিমের হুটহাট আবদার, যখন তখন বলে শাড়ি পরো। সেদিন সকালে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই শাড়িটা পরে আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। ব্যাগ থেকে বের করে দেখি একটা সাদা শাড়ি, খোলের শাড়ি।
পাড়ে সুন্দর নকশা করা। আমার হাত থেমে যায়। সাদা খোলের শাড়ি, কালকুট বলেছিল পড়তে। আমি হুট করে খেয়াল হয় সেদিন ফেব্রুয়ারি 29 তারিখ, 2024 সাল। হঠাৎ যেন আমি বুঝতে পারি মণিমামাকে কোথায় নিয়ে যাবে। 2012 সালের ফেব্রুয়ারি 29 তারিখে কালকুট আমাকে বলেছিল উনি পরের 29 ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন। উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি। আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা। তারপর আমরা ফিরবো একই বাড়িতে। আমার খুব রাগ হয় মুনিমের উপর। আমি চাই না এসব স্মৃতি মনে করতে, কিন্তু ও বারবার মনে করায় আমাকে। ওকে শুরুর দিকে কালকুট ভেবে বারবার বলতাম চিত্রের পাড়ে কবে নিয়ে যাবে, কিন্তু ও তো কালকুট নয়। যে স্বপ্ন আমি অন্যজনের সাথে দেখেছিলাম সে স্বপ্ন কেন ও পূরণ করবে? আমার রাগ হয়, জেদ হয়। ইচ্ছে করে শাড়ি ছিঁড়ে টুকরো টুকরো করি, কিন্তু মণিম আসে হাসি মুখে। নীল পাঞ্জাবি পরেনি, পরেছে সাদা পাঞ্জাবি। আমাকে শাড়ি পরায় জোর করে, হাত ধরে নিয়ে বসায় গাড়িতে। চিত্রা নদীর নড়াইলে আমরা রওনা দিই 11টার দিকে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল। গাড়ি থেকে নেমে মণিমামাকে নিয়ে যায় চিত্রার পাড়ে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি চিত্রার দিকে। কালকুট বলেছিল ইমুর ছিল ময়ূরাক্ষী নদী, আর আমার আছে চিত্রা। আমি কালকুটকে পাইনি, কিন্তু কালকুটের নদীর সামনে দাঁড়িয়ে থাকি চুপচাপ। মণিমামাকে দাঁড়াতে বলে সরে যায়। আমি বুঝি স্পেস দিচ্ছে ও আমাকে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম কে জানে। হঠাৎ শুনি কেউ ডাকছে, দীপা। আমার হৃৎপিণ্ড থেমে যেতে চায়। চকিতে ফিরে তাকায়। আমার পেছনে দাঁড়িয়ে আছে যে মানুষটা, তার বয়স 40-এর আশেপাশে। তিনি আমার অচেনা, কিন্তু তার এই ডাকটা আমার চির চেনা। আমি অস্ফুটে উচ্চারণ করি, কালকুট। মানুষটা হাসে। আমি তাকিয়ে তাকিয়ে দেখি মাথায় কাঁচা পাকা চুল, গায়ের রং চাপা, তীক্ষ্ণ নাক, বড় একটা গোঁফ, আর তার নিচে ঠোঁট দুটো অসম্ভব কালো। আমি বিড়বিড় করে উঠি, তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর। মানুষটা শুনে ফেলে, সাথে সাথে উত্তর দেয়, এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে আমার লজ্জা লাগে না আর, কান্না আসে। আমার কালকুট দাঁড়িয়ে আছে আমার সামনে 12 বছর পর। এক যুগ পর আমাদের দেখা হলো চিত্রা নদীর পাড়ে। কতক্ষণ ছিলাম? 2 ঘন্টা, 3 ঘন্টা, নাকি আরো বেশি আমি জানি না। মনিম আশেপাশে কোথাও ছিল না, শুধু একটা বিকেল, চিত্রার ঢেউ আর কালকুট। কালকুটের আসল নাম অর্ধেন্দু, অর্ধেন্দু রায়। অর্ধেন্দু রায়ই তো হওয়ার কথা, না হলে তো কালকুট, শুভঙ্কর এই নামগুলো আসতো না। নাম দুটো যেন আর একটু অর্থবোধক হয়ে ওঠে আমার কাছে। কালকুট অর্ধেন্দু রায় আর কার্নিস ফাতেমা চামেলি, কি এক অসম জুটি। কালকুটের বয়স 38, 12 বছর আগে তার বয়স ছিল 26। সদ্য মাস্টার্স করেছে সে, অথচ বয়স লিখে আমাকে বলেছিল 21। কারণ 26 বছর বয়সে 18 বছর বয়সী মেয়েকে ভালো লেগেছিল তার। বয়সের তফাৎ ছিল 8 বছর, কিন্তু সংকোচে বলতে পারেনি। আমিও তো সংকোচে বলতে পারিনি আমার বয়স তখন 18 ছিল না, ছিল 16। সব কিছু পরিষ্কার হয়ে আসে। আমি রাস্তায় খুঁজে বেড়াচ্ছিলাম 21 বছর বয়সী প্রেমিককে, আর কালকুট খুঁজছে তার 18-19 বছর বয়সী প্রেমিকাকে। হাজারবার দুজন দুজনকে হয়তো পার করে গেছি, কিন্তু চোখে পড়েনি এই কারণে। বেলা গড়ায়, সূর্য ডুবে যাবে যাবে ভাব। আমি 38 বছর বয়সী অর্ধেন্দু রায়ের চোখে সূর্যের লাল আভা দেখি, ওরও গভীর একটা সূক্ষ্ম বিচার। আমার চোখ এড়ায় না। অর্ধেন্দু সিগারেট ধরায়, ধোঁয়া ছেড়ে দিয়ে আবৃত্তি করে, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। সূর্য ডুবে যায়, আমরা ফিরি। অর্ধেন্দু যায় তার বাড়িতে, যেখানে তার অপেক্ষায় বসে আছে মাধুরী নামের এক সৌভাগ্যবতী, আর শতদল নামে একটা বছর ছয়েকের ছেলে। আমি ফিরি মেন রোডে। শেষবারের মতো দুজন তাকায় দুজনের দিকে। কালকুট অর্থ তীব্র বিষ। আমরা দুজনের চোখেই নীরবে বলে দেই আমাদের হৃদয়ে খুব গভীরে এক ছোট্ট কৌটায় আমরা কালকুট জমিয়ে রেখেছি। আমরা ফিরি দুজন দুদিকে। আমি চলে আসি গাড়ির কাছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ। এই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য আমার সব ছোটখাটো ইচ্ছা পূরণ করা। আমি গিয়ে তার হাত ধরি। মানুষটা তাকায় আমার দিকে, আলতো হাতে চুল সরিয়ে দিয়ে চুমু। আমার হাত শক্ত করে ধরে মানুষটা ফিসফিস করে শোনায় গালিবের কবিতা। যখনই দেখেছি তাকে আমি অন্য কারো সাথে, বুঝেছি ক্ষুধা কেন শিরক পছন্দ করেন না। আমার সমস্ত ভার তার উপর দিয়ে নির্ভর হয়ে তার কাঁধে মাথা রাখি। এরপর সন্ধ্যায় আধো আলো আবছায়ায় আমরা ফিরি একসাথে এক বাড়িতে।
ছোট্ট দুটো রুম, একটা বুকশেলফ, একটা রকিং চেয়ার, একটা ওক কাঠের টেবিল, দুটো মাটির চায়ের কাপ, আর একটা বিছানা আমাদের। কালকুকে ভালোবাসায় ভরা ছোট্ট কুঁড়েঘর। এইরকম হাজারো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প কেমন হলো কমেন্টে জানাবেন।